ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। বিগত ক্লাসে আমরা অ্যামোনিয়া গ্যাসের রাসায়নিক ধর্ম সম্পর্কে জেনেছিলাম এবং আরও কিছু কিছু অ্যামোনিয়া গ্যাসেরই রাসায়নিক ধর্ম বাকি ছিল এবং আজকের ক্লাসে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মগুলো সব শেষ করে দেবো। তাহলে ক্লাসটা মন দিয়ে দেখো এবং সঙ্গে নোট করবে এবং ভালো করে বুঝবে এবং কিন্তু ক্লাসের পর ওগুলোকে লেখে লেখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হয়ে যাবে, কঠিন কিচ্ছু নাই। এবং আজকে যতগুলো করাবো অ্যামোনিয়ার তার রাসায়নিক ধর্মগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং বিক্রিয়া সহকারে পড়তে হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষায় টেস্ট এক্সাম হোক বা মাধ্যমিকে হোক এসছেই। তাহলে প্রথম যেটা আমাদের বাকি ছিল সেটা হলো অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া, সোডিয়াম ধাতু, সোডিয়ামের বিক্রিয়া। এবং সোডিয়াম কি হয়? সক্রিয় ধাতু। অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া কি হয় সব দেখো বিক্রিয়া সহকারে কি হচ্ছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট। কি হয়? 360 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের সংকেত Na, উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস NH3 গ্যাস চালনা করলে সাদা মোমের মতো কঠিন সোডামাইড ও H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়ার না আরেকটা গুরুত্ব আছে। কি গুরুত্ব? যে অ্যাকচুয়ালি দেখো, এই উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সাদা মোমের মতন কঠিন সোডামাইড তো পাচ্ছি, তার সঙ্গে আমরা পাচ্ছি হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ যে এই বিক্রিয়া আবার প্রমাণ করে যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন উপস্থিত। তাহলে এটা হলো 2 in 1। যদি বলে যে সোডামাইড কি, তা সোডামাইড কি বললেও তোমাকে লিখতে হবে এটা। আর যদি বলে যে প্রমাণ করো অ্যামোনিয়া গ্যাসের মধ্যে হাইড্রোজেন গ্যাস উপস্থিত, তাহলেও একই, তাহলেও এটা। তাহলে এটা কিন্তু বললাম না, এটা খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে কী হবে বিক্রিয়াটা? সোডিয়াম ধাতু, তার উপর দিয়ে পাঠাবো অ্যামোনিয়া গ্যাস। কত? এই সোডিয়াম কত আছে? 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি। কী হবে? এই সোডিয়াম আর অ্যামোনিয়া মিলে তৈরি হবে সোডামাইড, NaNH2। কেমন দেখতে? সাদা কঠিন মোমের মতন। এবং তৈরি হয় হাইড্রোজেন গ্যাস H2। এরই কি নাম? এই নাম হচ্ছে সোডামাইড। এরই নাম সোডামাইড। এটা কেমন দেখতে হয়? সাদা যে মোম হয় ওরকমই কঠিন, সাদা মোমের ন্যায় কঠিন। তাহলে এবার সমাধা করতে হবে। এখানে দিলাম 2, তাহলে H কত হলো? 3 2 6টা। এখানে 2টা আছে, দিলাম 2। তাহলে H হলো 3 2 6টা আর H এই 4টা 2 6টা হয়ে গেছে। এবার তাই সোডিয়াম কত আছে? সোডিয়াম 2টো, সামনে 2 হয়ে গেল। আর N কি? নাইট্রোজেন 2টো, N 2টো হয়ে গেল না? সোডিয়াম 2টো, সোডিয়াম 2টো, N 2টো, N 2টো, H 3 2 6, 2 2 4 2 6 হয়ে গেছে সোডিয়াম। এটা হলো সোডামাইড। এবং এর আরেকটা গুরুত্ব আছে যে সোডামাইডের সঙ্গে
সোডামাইডের সঙ্গে যখনই আমি জল অ্যাড করব তখনই এই সোডামাইড থেকে আবার আমরা পেয়ে যাই অ্যামোনিয়া গ্যাস NH3। এই গ্যাসটা আমরা পেয়ে যাই এবং থাকে মানে যেটা সেকেন্ড প্রোডাক্ট থাকে একে পাই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হলো যে অ্যাকচুয়ালি যে উত্তপ্ত মানে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে তৈরি কি হচ্ছে সাদা মোমের ন্যায় কঠিন এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমরা কিন্তু যদি বলা হয় যে প্রমাণ করো অ্যামোনিয়ার মধ্যে আছে হাইড্রোজেন গ্যাস, তাহলে এটাই তোমাকে করতে হবে। আবার এই সোডামাইডের সঙ্গে যদি জল দিয়ে দিই তাহলে এখান থেকে আবার তৈরি কি হয় এই যে এই অ্যামোনিয়া গ্যাসটা আবার তৈরি হয়ে যায় অ্যামোনিয়া গ্যাসটা। যদি সমতা করতে হয় তাহলে N1 Na1 আছে, H কটা একটা, H একটা আছে, আর কটা আছে হাইড্রোজেন 2 2 4 3 একে 4 ও মানে এটা সমতা করাই আছে। Na একটা Na একটা N একটা N একটা H 2 2 4 H 3 একে 4 আর O1 O1। তাহলে যদি বলা হয় যে সোডামাইডের উপর যদি জল প্রয়োগ করে তাহলে তৈরি হয় কোন গ্যাস? তৈরি হবে এই অ্যামোনিয়া গ্যাস। পারলে বুঝতে? এটা কিন্তু শর্ট প্রশ্ন আছে যে সোডিয়ামের সঙ্গে জল অ্যাড করলে আমরা কোন গ্যাস পাই? অ্যামোনিয়া পাই। এগুলো বারবার লেখে লেখে প্র্যাকটিস করলেই মনে থাকবে কিন্তু। তাহলে এই যে সোডামাইড এর ব্যবহার কি? এর তো প্রথম হলো ব্যবহার অ্যামোনিয়া গ্যাসের উৎপন্ন করা। তাহলে সোডামাইডের প্রথম ব্যবহার হচ্ছে যে আমরা সোডামাইড থেকে পাওয়া যায় অ্যামোনিয়া। এছাড়াও না এই সোডামাইডকে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে মানে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে আমরা সোডামাইডকে ব্যবহার করি। তাহলে সোডামাইডের প্রথম ব্যবহার কি? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা, এবং সেকেন্ড জৈব রসায়নে এই সোডামাইডকে ব্যবহার করা হয়। তাই এটা হলো আজকের প্রথম অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। এবার সেকেন্ডটাও খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড এটা নোট করে নাও। সেকেন্ড হবে ধাতব লবণের অধঃক্ষেপণ বিক্রিয়া। সেকেন্ডটা যেটা করাবো এখন এটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হবে যে ধাতব লবণের অধঃক্ষেপণ বিক্রিয়া বা এরই আরেকটা নাম হতে পারে যে ধাতব মূলকের শনাক্তকরণ। ধাতব মূলকের শনাক্তকরণ পরীক্ষা। ধাতব মূলকের শনাক্তকরণ পরীক্ষা এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে বিক্রিয়া পরীক্ষাতে এসছে। তাহলে সেকেন্ড আমরা পড়ব ধাতব লবণের অধঃক্ষেপণ বিক্রিয়া বা পরীক্ষা বা ধাতব মূলকের শনাক্তকরণ পরীক্ষা। কি হয় লেখো, যে আমি সম্পূর্ণ ভাষা এবং বিক্রিয়া সহকারে লেখাই দিচ্ছি। লেখো কি হয় অ্যাকচুয়ালি। এখানে কোনো ধাতব লবণের জলীয় কি বললাম, কোনো ধাতব লবণের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস মানে NH3 গ্যাস চালনা করলে কি বললাম, কোনো ধাতব লবণের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস
চালনা করলে বা NH4OH মানে কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে ধাতব হাইড্রক্সাইডের অধক্ষেপের সৃষ্টি হয়। ধাতব হাইড্রক্সাইডের অধক্ষেপের সৃষ্টি হয়। কি বললাম যে কোনো কোনো ধাতব লবণের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করি বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের যদি যদি যোগ করা হয় তবে না সেক্ষেত্রে একটা ধাতব হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়ে। এবং এই ধাতব অধক্ষেপের যে বর্ণ, সেই ধাতব অধক্ষেপের কালার দেখেই আমরা ধাতব মূলককে শনাক্ত করি। কি বললাম যে কোনো কোনো ধাতব লবণের যে জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি বা ওই দ্রবণের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয় তবে দেখব যে আমরা না এই ধাতব লবণের অধক্ষেপ পড়ে যাই। এবং ওই যেটা অধক্ষেপ পড়লো ওই অধক্ষেপের কালার কি, সে কালার দেখে আমরা বুঝি যে ওই জলীয় দ্রবণের মধ্যে কোন ধাতব মূলকটা আছে। বা হ্যাঁ তোমরা লিখে রাখো যে অর্থাৎ লিখে রাখো যে অর্থাৎ যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে Al+3 Fe+2 বা Fe+3 বা ক্রোমিয়াম Cr+3 বা জিঙ্ক+2 হ্যাঁ যে প্রভৃতি আয়নের কি বললাম যে অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণে বা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কমা দিয়ে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ Al+3 বা Fe+2 বা Fe+3 বা Cr+3 বা Zn+3 প্রভৃতি আয়ন যুক্ত জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কি হয়, এই অদ্রাব্য ধাতব হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়। ধাতব হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়। এবার এই অধক্ষিপ্ত ধাতব হাইড্রক্সাইডের কি বললাম অধক্ষিপ্ত ধাতব হাইড্রক্সাইডের বর্ণ দেখে তার কালার দেখে জলীয় দ্রবণে মানে এই জলীয় দ্রবণে উপস্থিত ধাতব যে ক্যাটায়ন, কারণ ধাতু মানেই হয় ক্যাটায়ন, ধাতব ক্যাটায়নকে বা ধাতব ক্যাটায়নযুক্ত মূলককে বা ধাতব ক্যাটায়নকে শনাক্ত করা যায়। কি বললাম যে অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ
Al+3, Fe+2, Fe+3, Cr+3, Zn+2 প্রভৃতি আয়নযুক্ত জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় অদ্রাব্য ধাতব হাইড্রক্সাইড অধ্যক্ষিপ্ত হয় এবং এই অধ্যক্ষিপ্ত ধাতব হাইড্রক্সাইডের যে কালার, সে কালার দেখে নিই আমরা সেই জলীয় দ্রবণে, মানে আমরা ওই অদক্ষেপের যে কালার, ওই কালার দেখে নিই আমরা বুঝি যে সেই জলীয় দ্রবণের মধ্যে যে কোন ধাতব ক্যাটায়ন উপস্থিত আছে। অর্থাৎ সেই বর্ণ দেখে জলীয় দ্রবণে উপস্থিত ধাতব ক্যাটায়নকে আমরা শনাক্ত করতে পারি। তাই পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণের জন্য আমরা কি ব্যবহার করি? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়। এখান থেকে শর্ট প্রশ্ন আসে। কি আসবে? শর্ট প্রশ্ন আসবে যে পরীক্ষাগারে ধাতব মূলককে শনাক্তকরণের জন্য আমরা কাকে ব্যবহার করি? বলতে হবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে। এটা শর্ট প্রশ্ন আসবে এবং বড় প্রশ্ন আসবে বিক্রিয়া আকারে। ক্লিয়ার? এবার দেখব বিক্রিয়াগুলো কি হয়। প্রথম বুঝতে পারলে তো? তাহলে আমরা পরীক্ষাগারে ধাতব মূলককে শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার কি করি? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবার বিক্রিয়াগুলো কি হয়? বিক্রিয়া প্রথম হচ্ছে AlCl3, প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কে এটা? ধাতব লবণ। এই যে কোনো ধাতব লবণের সঙ্গে এটা কে আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কি একটা ধাতব লবণ। এর সঙ্গে যদি আমরা যুক্ত করি কার? অ্যামোনিয়ার জলীয় দ্রবণের। আর এখানেও তো জল আছে, যদি অ্যামোনিয়া গ্যাসও পাঠাই তবুও কি অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডই হবে, তাই তো? কারণ এটা কি আমাদের এই ধাতব লবণের জলীয় দ্রবণ, এর সঙ্গে যদি এটাকে ডিরেক্ট মিশাই তবুও হবে, বা এখানে তো জল আছে কারণ এটা তো জলীয় দ্রবণ, তাহলে এখানে যদি আমি যদি পাঠাই অ্যামোনিয়া গ্যাসকে সরাসরি তবুও হবে। তবুও কি জল আর অ্যামোনিয়া মিলে এটাই তৈরি হবে। তাহলে AlCl3 প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি পাঠাই তাহলে দেখবো কি তৈরি হচ্ছে। কি নিয়ম দেখো বিক্রিয়া করার, যে যদি একে ভাঙি আয়নে, তাহলে ভাঙলে কি হবে? Al+3 প্লাস Cl3, তাহলে ক্লোরিন কত হয়? মাইনাস অ্যানায়ন। আর এরকম কটা আছে? 3টা, তাই তো? তাহলে AlCl3 কে ভাঙলে কি হবে? Al+3 প্লাস 3Cl মাইনাস। আর একে ভাঙলে কি হবে? NH4 প্লাস সঙ্গে OH মাইনাস। তার মানে প্লাস OH মাইনাস। তার মানে দেখো তো এখানে Al কটা আছে? একটা, কিন্তু একারই 3টা। আর এখানে OH একটা, বাট একারই মাইনাস। তাহলে এই +3 কে যদি আয়নে ব্যালেন্স করতে হয় তাহলে এরকম মাইনাস লাগবে কটা? 3টা। ফলে আমাকে তাহলে এখানে লাগবে 3টা, ফলে আমি এর সামনে 3 দিয়ে দেবো। তাহলে Al+3 কে, কারণ অ্যালুমিনিয়াম ওর একাই +3 ক্যাটায়ন, তাহলে ওকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমাকে OH মাইনাস লাগবে কটা? 3টা, তাহলে 3 দিলাম। তাহলে এখানে 3 মানে কি? তাহলে এর সামনে 3 হবে, এটা হবে 3 অণু হবে। তাহলে এখানে 3 মানে কি? দেখো তো এবার, তাহলে Al মাইনাস কটা? 3টা। তাহলে সেম, তাহলে এই যে অ্যামোনিয়াম প্লাস লাগবে কটা? 3টা। বুঝতে পারলে কি? যে একে ভাঙলে Al+3 প্লাস 3Cl মাইনাস পাচ্ছি, আবার শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে পেতাম কি পেয়েছিলাম? NH4 প্লাস প্লাস OH মাইনাস, কিন্তু আয়ন ব্যালেন্স হয়নি। এখানে Al+3 আছে, তাহলে OH মাইনাস 3টা লাগবে, তাহলে 3 দিলাম। আবার Al-3 কটা আছে? 3টা। তাহলে অ্যামোনিয়াম এরকম প্লাসও লাগবে 3টা, তাহলে এরও 3 লাগবে, এরও 3 লাগবে, তাহলে সামনে 3 দিয়ে দিলাম। তাহলে এবার কি হবে? এবার হচ্ছে এই যে এই প্লাস আর এই মাইনাস, Al+3 আর +3OH মাইনাস। তাহলে কি এই প্লাস কাকে টানবে? সেই দ্রবণের মাইনাস আয়নকে টানবে। তাহলে প্লাস টানবে মাইনাস অ্যানায়নকে টানবে। তাহলে এই Al+3 আর 3OH মাইনাস মিলে তৈরি হবে
AlOH হোল 3 এবং এটাই কি হয় সাদা একটা জেলির মতো অদক্ষেপ সৃষ্টি হয়, এটা অদক্ষেপ সিম্বল। এটাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এই যে কি বললাম, যোগ করলে তৈরি কী হবে ধাতব হাইড্রক্সাইড, এটাই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং এটা কেমন হয় সাদা জেলির মতন আঠালো, সাদা জেলির মতো আঠালো অদক্ষেপ, সাদা জেলির মতন আঠালো অদক্ষেপ পড়ে, অদক্ষেপ। আর প্লাস কে থাকবে, প্লাস এই যে অ্যামোনিয়াম 3টা, ক্লোরাইড 3টা, তাহলে হবে 3NH4Cl। যদি তুমি আয়নে ব্যালেন্স আগে থেকে করে নাও সংখ্যা অ্যাড করে, তাহলে ব্যালেন্স করার দরকার নেই, ব্যালেন্স হয়ে গেছে। দেখো NH4 কটা, 3টা, OH কটা, 3টা, একটা অ্যালুমিনিয়াম, ক্লোরিন 3টা, হলো। তাহলে কি দেখলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ধাতব লবণের সঙ্গে যদি আমরা কি পাঠাই, অবশ্যই এটা কেমন আছে, এটা কেমন আছে জলীয় দ্রবণে আছে। তাহলে এই জলীয় দ্রবণে থাকা এই ধাতব যে ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ওর সঙ্গে কি পাঠাবো অ্যামোনিয়া গ্যাস ডিরেক্ট, আর নয়তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ, মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে তাহলে কি হচ্ছে সাদা জেলির মতন আঠালো অদক্ষেপ পড়ছে এবং সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। তার মানে যদি দেখি যে এমন ধাতব লবণের সঙ্গে যদি দেখি যে এমন, এটা আমার আননোন, কিন্তু এটা আননোন, এটা আমার অজানা, তাহলে যদি দেখি যে এমন আননোন ধাতব লবণের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে যদি দেখি যে সাদা আঠালো অদক্ষেপ পড়ছে, তাহলে বুঝবো যে তাহলে অবশ্যই তাহলে এই দ্রবণের মধ্যে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম +3, তাহলে বুঝবো যে আমরা এই অ্যালুমিনিয়াম +3 এই ধাতব ক্যাটায়নটি বা এই ধাতব মূলকটি অবশ্যই বর্তমান। তার মানে যে এমন আননোন ধাতব লবণের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে যদি দেখি সাদা আঠালো অদক্ষেপ পড়ে গেল, তাহলে অবশ্যই ওই দ্রবণে কে আছে অ্যালুমিনিয়াম +3 বা অ্যালুমিনিয়াম ধাতুমূলক আছে উপস্থিত। সেকেন্ড এটাকে নোট করে নাও, এটা বুঝবো আমি। সেকেন্ড একইভাবে যদি আমরা ব্যবহার করি FeCl3, এর কি নাম ফেরিক ক্লোরাইড, ইহাও এক প্রকারের ধাতব লবণ, তাই তো, ইহাও কি এক প্রকারের ধাতব লবণ। এই ধাতব লবণের সঙ্গে আমি আবার, এবং এটা অবশ্যই কি আছে জলীয় দ্রবণের মধ্যে আছে, তার মানে এটা কি আমাদের ফেরিক ক্লোরাইডের, মানে এটা হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ। এবার এর মধ্যে আমি কি অ্যাড করব অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাহলে দেখবো যে এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রেও দেখবো এই যে Fe+3 আর +3Cl- আর একে ভাঙলে কি হবে NH4+ OH-। এখানে Fe কত একাই কিন্তু +3, তাহলে এখানে ক্যাটায়নের চার্জ +3 আর এখানে অ্যানায়ন একাই বাট মাইনাস, তাহলে এখানে +3 একে ব্যালেন্স করতে লাগবে কটা -3টা, ফলে এর সামনে দুবো কত 3। আবার Cl- একাই মাইনাস কিন্তু এরকম 3টা আছে, তাহলে 3টা মাইনাসকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে এরকম অ্যামোনিয়াম প্লাস লাগবে কটা 3টা, তার মানে অ্যাকচুয়ালি টোটালটা সামনে দেবো 3, পারলে বুঝতে। তাহলে কি হবে এই যে প্লাস আর মাইনাস মিলিয়ে তৈরি কি করবে ফেরিক হাইড্রক্সাইডের বাদামি অদক্ষেপ, এটা হয় বাদামি অদক্ষেপ। দেখো তো কি হলো, এই যে ধাতব হাইড্রক্সাইড অদক্ষেপ হলো, এটাই বাদামি অদক্ষেপ। এবং প্লাসকে থাকবে হচ্ছে 3NH4Cl, সেম একইভাবে 3NH4Cl। তার মানে কোনো পরীক্ষণীয় তরলের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে
যদি দেখি বাদামি অদক্ষেপ পড়ে গেছে, তাহলে অবশ্যই সেই জলীয় দ্রবণের মধ্যে কে আছে, এই যে Fe+3, এই যে Fe+3 এই আয়নটি আছে উপস্থিত। তার মানে এই বাদামি অদক্ষেপ বললাম না, এই যে অদক্ষেপের যে কালার, এই অদক্ষেপের যে বর্ণ, এই যে বর্ণ কালার, এই দেখলাম যে এই পরীক্ষণীয় তরলের মধ্যে এই অ্যামোনিয়া গ্যাস চালনা করলে বা NH4OH যোগ করলে দেখলাম যে বাদামি অদক্ষেপ পড়ছে, তাহলে অবশ্যই ওই দ্রবণে কে আছে, এই যে Fe+3 এই ক্যাটায়নটি আছে উপস্থিত। পারলে বুঝতে? এই কিন্তু প্রত্যেকটা বিক্রিয়া ইম্পর্টেন্ট এবং কালার সহকারে। এবং এর আন্ডারে লাস্ট, এটা নোট কেন, এর আন্ডারে লাস্ট হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তার মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কেমন অদক্ষেপ পড়ে, সাদা জেলির মতন আঠালো। আর যেটা বললাম যে ফেরিক ক্লোরাইডের কেমন, বাদামি রঙের অদক্ষেপ পড়ে। আর এবার লাস্ট এর আন্ডারে সেটা হচ্ছে ফেরাস সালফেট। এটা ফেরাস সালফেট, এর সঙ্গে আমি কি অ্যাড করব, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। সব কিন্তু অ্যাকোয়াস, সব আছে জলীয় দ্রবণে আছে, সবাই অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াসে আছে। আর সঙ্গে তাই তৈরি কি হবে, এটা কিন্তু Fe+2 হবে। এটা কিন্তু ফেরাস আছে, আগেরটা ফেরিক ছিল, FeCl3 ছিল, ওটা ফেরিক, এটা ফেরাস, এর নাম হচ্ছে ফেরাস সালফেট। তাহলে একে আয়নে ভাঙলে কি হবে, Fe+2 প্লাস SO4-2 হলো। এবার একে ভাঙলে কি হবে, NH4 প্লাস OH মাইনাস, দেখো এখানে Fe কত, +2, তাহলে এই +2কে ব্যালেন্স করতে তাহলে এরকম OH মাইনাস লাগবে কটা, দুটো, সামনে আমাকে দিতে হবে। আবার SO4 ও একাই, কিন্তু একারই -2 অ্যানায়ন, -2, তাহলে এও কি আছে, অ্যামোনিয়াম প্লাস একাই, তাহলে ও একাই -2, ও একাই +1, তাহলে একে ব্যালেন্স করতে এখানে আমি 2 লাগবে, মানে আমি টোটাল সামনে দিয়ে দেবো 2, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে Fe+2 তাকে টানবে 2OH - K, তাহলে তৈরি কি হলো, এক্ষেত্রেও ধাতব হাইড্রক্সাইড অদক্ষেপ হবে, ধাতব হাইড্রক্সাইড। এই যে FeOH2, এই যে FeOH2, FeOH2, এটাও কি হলো, অদক্ষেপ হয়ে গেল ধাতব হাইড্রক্সাইডের। এবং এর কালার হয় কালচে সবুজ, একবার ডিপ সবুজ, কালচে সবুজ। এবং সঙ্গে কি হবে, NH4 কারণ NH4 দুটো আর একটাই সালফেট মূলক, তাহলে এটা হবে NH4 অ্যামোনিয়াম সালফেট লবণ। তার মানে যদি দেখি এই পরীক্ষণীয় তরলের মধ্যে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাড করলে যদি দেখি কালার হয়ে গেছে কালচে সবুজ অদক্ষেপ, তাহলে অবশ্যই বলবো যে ওই দ্রবণের মধ্যে কে আছে উপস্থিত, Fe+2, এই যে Fe+2 আছে উপস্থিত। তাহলে আশা করি বুঝতে পারলে যে ধাতব লবণের অদক্ষেপণ, এই যে বিক্রিয়াটা কি, বা ওকেই কি বলি আমরা, ধাতব মূলকের শনাক্তকরণ পরীক্ষা। আমি আবারও বলছি, যদি আসে পরীক্ষা 1 নম্বরের জন্য যে ধাতব মূলককে পরীক্ষাগারে শনাক্তকরণের জন্য আমরা ব্যবহার কাকে করি, অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণকে করা হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? হয়ে গেল। নেক্সট হবে একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম যেটা করালাম না সোডামাইডের, ওই সোডামাইডে কিন্তু অ্যামোনিয়া যেটা গ্যাস ব্যবহার করলাম ওটা কিন্তু শুষ্ক হবে, মানে তোমাকে লিখতে হবে যে 360 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া, অবশ্যই অ্যামোনিয়া কি হবে, শুষ্ক, জল হলে কিন্তু বিস্ফোরণ হয়ে যেতে পারে কারণ সোডিয়াম আছে। ফলে আবারও বলছি, সোডিয়ামের যে বিক্রিয়াটা করালাম সেখানে যেটা ব্যবহার করলাম না অ্যামোনিয়া গ্যাস, ওটা কিন্তু হবে শুষ্ক অ্যামোনিয়া। কেমন হবে, শুষ্ক অ্যামোনিয়া। নেক্সট লেখো যে কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একই জিনিস। এবং কালারগুলো খুব ইম্পর্টেন্ট, রেজাল্টগুলো
খুব ইম্পর্টেন্ট। নেক্সট হবে CuSO4, এর কি নাম? কপার সালফেট। কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া। তুমি অ্যামোনিয়া গ্যাস নাও বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নাও, কারণ এখানে কি আছে? কপার সালফেটের জলীয় দ্রবণ, জল আছে। যদি এই গ্যাসটাকে পাঠানো হয় তাহলে কি অ্যামোনিয়া আর জল কি অতি মাত্রা দ্রাব্য, ফলে কি অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে কি হয়? অ্যাকচুয়ালি কি হয় সেটা হচ্ছে, প্রথমে এই কপার সালফেটের যে জলীয় দ্রবণ তার মধ্যে দিয়ে যদি কি পাঠায়? অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয়, তবে প্রথমেই তৈরি হবে বেসিক কপার কার্বনেটের নীলাভ সাদা অদক্ষেপ। কি তৈরি হবে? বেসিক কপার সালফেট CuSO4.CuOH2 এবং সঙ্গে হবে অ্যামোনিয়াম সালফেট লবণ এবং সঙ্গে প্লাস জল। এটা হবে অ্যাকচুয়ালি কি বললাম, যে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া গ্যাস চালনা করলে প্রথমে বেসিক, এর নাম হচ্ছে বেসিক কপার সালফেটের নীলাভ সাদা অদক্ষেপ এবং অবশ্যই যে পাঠাবো না অ্যামোনিয়া গ্যাস, ওটা খুব স্লো ভাবে যায়, মানে খুব যাতে ধীরে ধীরে যায়। তাহলে কি বললাম, যে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে অ্যামোনিয়া গ্যাস পাঠালে বা খুব ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, তবে প্রথমে বেসিক কপার সালফেটের একটা নীলাভ সাদা অদক্ষেপ পড়ে যায়। এটা হচ্ছে আমাদের অদক্ষেপের সিম্বল, অদক্ষেপ পড়ে যায় এবং সঙ্গে কি হয়? অ্যামোনিয়াম সালফেট। তাহলে কিন্তু দেখো, তাহলে প্রথমে তোমাকে কি বলতে হবে, যে প্রথমে যদি আমি অল্প অ্যামোনিয়া, তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে অল্প পরিমাণ অ্যামোনিয়া পাঠালে এবং ধীরে ধীরে যদি পাঠায় অল্প অ্যামোনিয়া বা অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে প্রথমে তৈরি হবে নীলাভ সাদা অদক্ষেপ এবং তারপর যদি অনেক বেশি আগে করে দিই সমতাটা, কপার দুটো আছে, সামনে কি দেবো? 2, তাহলে SO4 কটা হলো? 2, এই একটা 2 হয়ে গেল। N কটা আছে? 2, সামনে 2 দেবো। এবার যদি এই টোটাল অদক্ষেপের সঙ্গে, মানে CuSO4.CuOH2 প্লাস NH4 যদি পাঠাই না, এবার এর সঙ্গেই যদি আমি আরো এক্সেসিভ পরিমাণে যদি কি পাঠানো হয়, আরো বেশি পরিমাণে যদি পাঠাই অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে, তবে দেখা যাবে সেই দ্রবণটা গাঢ় নীল হয়ে গেছে এবং সেক্ষেত্রে তৈরি হবে CuNH3 SO4 আর সঙ্গে জল। এবং এই যে এটা তৈরি হয় এক প্রকার জটিল লবণ, গাঢ় নীল কালারের। এর নামটা কি? এর নাম হয় কিউপ্রো
অ্যামোনিয়াম সালফেট বা টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। তাহলে সমতা করতে হবে, এখানে 2 দেবো, 2টা আছে, এখানে হবে 6, এখানে 8, তাহলে হয়ে যাবে। তাহলে কি হলো যে প্রথমে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে অল্প পরিমাণ অ্যামোনিয়া গ্যাস যদি পাঠানো হয় ধীরে ধীরে, তাহলে সেক্ষেত্রে বেসিক কপার সালফেটের নীলাভ সাদা অধক্ষেপ পড়বে। আবার ওই নীলাভ সাদা অধক্ষেপের যে দ্রবণটা ওর সঙ্গে যদি আমরা পাঠাই আরও এক্সেসিভ পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে, মানে বেসিক কপার সালফেটের সাদা নীলাভ অধক্ষেপের দ্রবণ ওর মধ্যে যদি আমি এবার যদি খুব বেশি পরিমাণে যদি পাঠানো হয় এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণকে, তবে দেখা যাবে যে ওই দ্রবণটাই সম্পূর্ণ দ্রাব্য হয়ে গেছে, মানে দ্রাব্য মানে আর অধক্ষেপ নাই, সম্পূর্ণ কি দ্রবণ হয়ে গেছে, মানে আগে অধক্ষেপ ছিল, যদি পাঠাই অনেক বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে, দেখবো ওটা দ্রাব্য হয়ে গেছে এবং গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হয়েছে। এবং সেই যে গাঢ় নীল কালারের যে দ্রবণ, এর নাম হচ্ছে কিউপ্রো, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটের গাঢ় নীল দ্রবণ তৈরি হয় সালফেট, বা এরই অপর নাম আছে টেট্রাঅ্যামিন। টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। অ্যাকচুয়ালি এগুলো নামকরণ সব জটিল লবণের নামকরণ, এগুলো ক্লাস 12-এ আছে কেমিস্ট্রিতে, ক্লাস 10-এ নাই, তোমাকে ক্লাস 10-এ মনে রাখতে হবে। তাহলে কি বললাম যে কপার সালফেটের, এবং হ্যাঁ এই প্রত্যেকটি কালার ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে এই বিক্রিয়া না আসলেও কালার খুব ইম্পর্টেন্ট। কি বললাম যে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা অল্প পরিমাণে যদি পাঠানো হয় অ্যামোনিয়া গ্যাসকে ধীরে ধীরে, তাহলে প্রথমে তৈরি কী হবে বেসিক কপার সালফেটের নীলাভ সাদা অধক্ষেপ, আর ওই দ্রবণের সঙ্গে যদি পাঠায় আরও বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাহলে তৈরি হবে কিন্তু গাঢ় নীল বর্ণের দ্রবণ হয়ে যাবে, তখন তো অধক্ষেপ না, তখন তো দ্রাব্য হয়ে দ্রবণ তৈরি যাবে, যার নাম কি কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। ক্লিয়ার? নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে অ্যামোনিয়ার শনাক্তকরণ। নেক্সট হবে অ্যামোনিয়ার শনাক্তকরণ। হেডিং লাগবে যে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া, দেখো এটাই আমাদের লাস্ট বিক্রিয়া, তাহলে শেষ। আগে প্রথম তোমাকে জানতে হবে যে নেসলার বিকারকটা কি। নেসলার বিকারক কি হয় দেখো, হ্যাঁ কি হয়, ক্ষারীয় দ্রবণ কার থাকে পটাশিয়াম হাইড্রক্সাইড যুক্ত। কি বললাম, ক্ষারীয় দ্রবণ যুক্ত পটাশিয়াম
পটাশিয়াম মার্কিউরিক, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণ, জলীয় দ্রবণকেই জলীয় দ্রবণকেই জলীয় দ্রবণকেই নেসলার বিকারক বলে। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে নেসলার বিকারক কি 1 নম্বরের জন্য কি লিখতে হবে? অবশ্যই কিন্তু ক্ষারীয় দ্রবণযুক্ত ব্র্যাকেটে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারীয় দ্রবণযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকেই বলে নেসলার দ্রবণ, নেসলার বিকারক। কি বললাম? ক্ষারীয় দ্রবণযুক্ত পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকেই বলা হয় নেসলার বিকারক। এবার এই নেসলার বিকারকের মধ্যে দিয়ে যদি আমরা পাঠাই অ্যামোনিয়া গ্যাসকে, হ্যাঁ অল্প পরিমাণে, তবে দেখব যে এই নেসলার বিকারকের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাসকে পাঠাই বা নেসলার বিকারক যদি অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসে, তবে দেখব এখানে যে তৈরি হবে দ্রবণটা তার হয়ে যাবে কালার হচ্ছে তামা, ওকে তামা দেখতে, তামাটে বাদামি বর্ণ, তামাটে বাদামি বর্ণ। এটা আছে পরীক্ষায় খুব, যে নেসলার বিকারক কি আর নেসলার বিকারকের সাহায্যে আমরা কোন গ্যাসের শনাক্তকরণ করতে পারি? কার করতে পারি? অবশ্যই অ্যামোনিয়া গ্যাসের। কি বললাম? যে নেসলার বিকারকের সংস্পর্শে যদি অ্যামোনিয়া গ্যাস আসে তবে ওই দ্রবণের কালার কেমন হয়ে যায়? তামাতে বাদামি বর্ণ। আর যদি আরো বেশি পরিমাণ অ্যামোনিয়া দিই, যদি আরো অনেক বেশি পরিমাণ অ্যামোনিয়া দিই, তাহলে কিন্তু এই দ্রবণটাই হয়ে যাবে হচ্ছে গাঢ় বাদামি, গাঢ় বাদামি। এবং গাঢ় বাদামি বর্ণের যে দ্রবণ তৈরি হয় তার মানে ওই যে দ্রবণটা ওর সংকেত হয় HgO, HgNH2I। তোমাদের এত কিছু লাগবে না, মেন শুধু কালারটা। আর হ্যাঁ, এই যে পটাশিয়াম মার্কিউরিক যে আয়োডাইড, এর সংকেত কি হয়? এর সংকেত হয় K2HgI4, এটা হয় সংকেতটা। এখানে লিখছে যে K2HgI4, এটাই হয় সংকেতকার পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের। তাহলে নেসলার বিকারক কি? আর নেসলার বিকারকের সাহায্যে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করি, এবং নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস যদি মিশে যায় বা যদি সংস্পর্শে আসে, তাহলে কেমন? তামাতে বাদামি কালার সৃষ্টি করে। এই তামাতে বাদামি কালার দেখেই আমরা বুঝি ওখানে কে ছিল বা কে আছে, সেটা অ্যামোনিয়া গ্যাস আছে। আর যদি অনেক বেশি পরিমাণ দিয়ে দিই এই বিকারকের মধ্যে, তাহলে হবে গাঢ় বাদামি। পারলে বুঝতে? শুধু কালারটা ইম্পর্টেন্ট, যে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া গ্যাস যুক্ত হয়ে কেমন কালার দেয়? তামাতে বাদামি। এবং যদি আরো বেশি পরিমাণ দিই অ্যামোনিয়া গ্যাস, তাহলে হবে গাঢ় বাদামি। এবং একে আমরা ব্যবহার করি অ্যামোনিয়া গ্যাসের শনাক্তকরণে। হলো? বুঝতে পারলে? আর একটা ছোট্ট যে জিনিস আছে, সেটা হচ্ছে বিলীয়মান রং। এটা বললেই সব শেষ, এটা বললেই হবে কমপ্লিট। নেক্সট লাস্ট হচ্ছে বিলীয়মান রং। লাস্ট হচ্ছে বিলীয়মান রং। বিলীয়মান রং কি সেটা, এবং এর নামকরণ এরকম কেন করা হলো ওটাও বলছি। সেটা হচ্ছে
অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা ফেনোন্যাপথলিন মেশালে লালচে গোলাপি, পিঙ্ক কালারের, হ্যাঁ লালচে গোলাপি, আমরা নিজে ল্যাবে এগুলো টেস্ট করেছি। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা ফেনোন্যাপথলিন মেশালে লালচে বাদামি বর্ণের যে দ্রবণ পাওয়া যায় তাকে বিলীয়মান, মানে সেই দ্রবণটা, সেই না, ওই যে কি বললাম যে অ্যামোনিয়ার যে ক্ষারীয় দ্রবণ, ওর মধ্যে কি ঢালবো আমরা, কয়েক ফোঁটা ফেনোন্যাপথলিন। এটা হলো ইন্ডিকেটর, নির্দেশক। ক্লাস 9-এ তোমরা পড়েছো অ্যাসিড ক্ষার লবণে, দেখবা যে লিটমাস পেপার, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এবং ফেনোন্যাপথলিন, মিথিলিন ব্লু, এটা সবাই কি হয়, ইন্ডিকেটর। এবার তোমাদের জানতে হবে যে একে এই বিলীয়মান রং এরকম নামকরণের কারণটা কি। কারণ যে এর কালার কি হয়, লালচে গোলাপি। যখনই না কোনো সাদা পোশাকের উপরে, কোনো সাদা জামার উপরে যখন এই রংটাকে আমরা গায়ে ছিটিয়ে দেবো, দেখবে যে সমস্ত সেই জামার কালার হয়ে যাবে গোলাপি। কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট ওয়েট করলে দেখা যাবে যে সেই গোলাপি রংটা একা একাই বিলীন হয়ে গেল, মানে একা একাই উড়ে গেল। এরকম কেন হলো? কারণ সেই বিলীয়মান রঙের মধ্যে কে ছিল? ছিল জল, ছিল অ্যামোনিয়া এবং ছিল ফেনোন্যাপথলিন। এবার অ্যামোনিয়া গ্যাস, তাহলে যখনই আমি জামার মধ্যে দেবো সে লালচে গোলাপি তরলটাকে, জামা লাল হয়ে গেল, কিন্তু দেখবো যে কিছুক্ষণ পর সেই অ্যামোনিয়া গ্যাসটা সেই জামা থেকে ও উড়ে চলে গেল। তাহলে কে থাকলো জল এবং ফেনোন্যাপথলিন। এবং এই ফেনোন্যাপথলিনের সঙ্গে জল, মানে ফেনোন্যাপথলিনের সঙ্গে জল কি প্রশম, তাহলে প্রশমের হয় কালার বর্ণহীন। তার মানে কি, যে প্রথমে ওই দ্রবণের মধ্যে লালচে গোলাপি ছিল কেন? কারণ সেখানে অ্যামোনিয়া, জল এবং ছিল ফেনোন্যাপথলিন ছিল। যখনই সাদা জামাতে পড়লো কালার হয়ে গেল গোলাপি, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই দ্রবণ থেকে অ্যামোনিয়া বাইরে বের হয়ে গেল ও গ্যাস, মানে যখনই অ্যামোনিয়া বাইরে বের হয়ে গেল তখনই কিন্তু থাকলো ফেনোন্যাপথলিনের প্রশম দ্রবণ। এবং ফেনোন্যাপথলিনের যে প্রশম দ্রবণ ও কি হয়, বর্ণহীন। ফলে কি, সে অ্যামোনিয়া গ্যাস জামা থেকে ও উদ্বায়ী ও গ্যাস, ফলে ও কি জামা থেকে বেরিয়ে চলে গেল। শুধু কে থাকলো, জলের সঙ্গে ফেনোন্যাপথলিন, এবং ফেনোন্যাপথলিনের যেটা প্রশম দ্রবণ সেটা কি হয়, বর্ণহীন। ফলে কি, সেই যেহেতু অ্যামোনিয়া থাকলো না, ফলে সেই লালচে রংটাই থাকলো না। মানে কি, মানে ওই কালারটা হয়ে গেল বিলীন। এই জন্যই যে আমরা এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা ফেনোন্যাপথলিন মেশালে লালচে যে গোলাপি যে বর্ণ পাই, ওকেই বলে বিলীয়মান রং। এবং যেহেতু কি ওই অ্যামোনিয়া উড়ে গেলে ফলে কি ওই ক্ষারটাই থাকলো না, ফলে কি ওই লালচে গোলাপি কালারটা হয়ে যায় বর্ণহীন। ফলে এই তরলকে আমরা কি বলি, বিলীয়মান রং। আশা করি বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। আমাদের অ্যামোনিয়ার যতগুলো ছিল তার রাসায়নিক ধর্ম আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার এপিসোডে বা 2 নাম্বার পর্বে সব শেষ হয়ে গেল। বাড়িতে মন দিয়ে পড়বে, লিখবে এবং যেখানে হবে সমস্যা আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য ক্লাসে। থ্যাংক ইউ।